মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি চাই যারা দোষীরা শাস্তি পায়। দোষীরা শাস্তি পেয়েছে? 11 সালের ঘটনা পায়নি। বরুণ বিশ্বাস খুনের পরে উনি বলেছিলেন যে দোষীরা যাতে সাজা পায় আমি সেই ব্যবস্থাই করব। দোষীরা সাজা পেয়েছে? পায়নি। 2012 সালের ঘটনা। অতএব তিনি এগুলো বলতে হয়, প্রশাসনে যারা থাকে তারা বলতে হয়, বলেন। এই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, এ তো বলতেই হবে যে যারা এর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত ইত্যাদি তাদের কাউকে ছাড়া হবে না। মনোজ পল তাই বলেছেন। বলবেনই, তিনি উল্টো কথাটা কখনো বলবেন না যে যারা দুর্নীতি করেছে, যারা জাল ঔষধের চক্রের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তারা ঠিক করেছে, এটাকে কখনো বলে? এরা বুদ্ধিমান লোক না, আইএস পাস করা লোক, এরা সবসময় মানুষকে ভুল বোঝানোর জন্য যা যা বলা সেটাই বলবে, কিন্তু করার সময় অন্যটাই করছে। আর জিকরের উত্তাল করা ঘটনা, গোটা রাত জেগেছে জনতা, এবং তারপরে আজকের এই প্রসূতি একজন মারা গিয়েছেন, ঝাঁ চকচকে অ্যাম্বুলেন্সে গ্রিন করিডর করে এসছে আরো বাকিরা। আমি বলছি তারাও তো মৃত্যুশয্যায়। আমরা সরকার কি শিক্ষা নিল না এই জিকর থেকে? কি কাণ্ড! একের পর এক বাম আমলের ঘুঘুর বাসা নিজে বলতেন, তো পরিবর্তনের সরকারে তো মানুষ আশা করেছিল এই জাল স্যালাইন, জাল ওষুধ, সমস্তটাই জাল জচ্চুরি। মানুষ নিশ্চিতভাবে আশা করেছিল যে পরিবর্তন হলে আরো ভালো কিছু হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা আশা করিনি, এবং তার যথেষ্ট কারণও আছে। কারণ হচ্ছে আজকে যিনি স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা, হাসপাতাল, রোগী মৃত্যু, জাল ঔষধ, দুর্নীতি চক্র, আজি করে হত্যাকাণ্ড, এই সবটার প্রসঙ্গে যা আলোচনা সবটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর কেন্দ্রিক। এবং স্বাস্থ্য দপ্তরে যিনি আজকে মন্ত্রী, তিনি ঘটনাচক্রে রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তিনি রাজ্যের শাসক দলের একমাত্র নেত্রী। 2011 সালে পরিবর্তনের সরকার তবে থেকে এই একই অবস্থা চলছে, মানে যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি দলনেত্রী। কিন্তু উনি যখন সংসদীয় রাজনীতিতে অভিযোগ ঘটিয়েছিলেন 1984 সালে লোকসভা নির্বাচনে, তখন তিনি ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে যাদবপুর লোকসভার যারা নির্বাচক মণ্ডলী তাদেরকে তিনি প্রতারণা করেছিলেন। তিনি আবার 1998 সালে দল তৈরি করে 2006 সালে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা ভাঙচুরে মদত দিয়েছিলেন। তিনি আবার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে টাটা মোটরসের কারখানাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছিলেন। ফলে শিল্পায়ন সহ কর্মসংস্থানের যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল তাকে তিনি কবরস্থ করেছিলেন। অতএব আমার এই ঘটনাগুলোর প্রেক্ষিতে যেটা আমার মনেই হয়েছিল যে মুখ্যমন্ত্রী হলে, প্রশাসনিক প্রধান হলে, পুলিশ মন্ত্রী হলে, স্বাস্থ্যমন্ত্রী হলে দুষ্কৃতিরাজ, দুর্নীতি এগুলোর সারা রাজ্যব্যাপী ছড়িয়ে যাবে। তিনি নিজেই একসময় ঘোষণাও করেছিলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। অর্থাৎ গুন্ডারাজ কায়েম হবে, দুষ্কৃতিরাজ কায়েম হবে, দুর্নীতি সরকারিকরণ হবে, প্রাতিষ্ঠানিককরণ হবে। এটা আমার অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল। এবং 11 সালে পরিবর্তনের পরে 12 সালেই আমার উপরে সে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। এবং 12 সালে পরীক্ষা নিরীক্ষা থেকে রাজ্যের প্রশাসন, রাজ্যের শাসক দল কোনো শিক্ষা লাভ করেনি, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। একটা ক্রিমিনাল মামলা দেওয়ার পরে আরো একাধিক ক্রিমিনাল মামলা দিয়ে দেশের আইনকে, সংবিধানকে, নাগরিক অধিকারকে, জীবন জীবিকার অধিকারকে তিনি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। তার বিপরীতে তিনি দুর্নীতি দুষ্কৃতিরাজ কায়েম করেছেন। এবং দুর্নীতি দুষ্কৃতিরাজ যদি খুব পরিকল্পনা মাফিক কায়েম করেন, তাহলে দুর্নীতি দুষ্কৃতিরাজ থেকে তিনি কালকে শিক্ষা নিয়ে দুর্নীতি দুষ্কৃতি তিনি লোপ করাবেন, এটা অবাস্তব চিন্তা, অবৈজ্ঞানিক চিন্তা। অতএব তিনি যতদিন দলের নেত্রী, তিনি যতদিন প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি যতদিন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এর থেকে তিনি শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই। বরং প্রসঙ্গক্রমে আমি বলতে পারি
যে আরজি করে যে ইস্যুটা হয়েছিল 9 আগস্ট রাতে, সারা রাজ্যের মানুষ দল মত নির্বিশেষে, এমনকি দেশের মানুষ বিদেশের মানুষও প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। এবং কলকাতা পুলিশ যে ধামাচাপা দেওয়ার প্রথম থেকে আপ্রাণ চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে কি? নেই। এবং পরিবারের লোকও বুঝতে পেরেছিল, অভয়ার পরিবার, মা বাবা বুঝতে পেরেছিল। সেই জন্য তারা হাইকোর্টের কাছে গেছিল, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরেও হয়তো মানুষের মধ্যে যারা রাত জেগেছিল, রাস্তা দখল করেছিল, গণজাগরণে অংশগ্রহণ করেছিল, তাদের মনে হয়েছিল যে হ্যাঁ, কলকাতা পুলিশকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে, সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চয়ই রাজ্যের প্রশাসন মুক্ত একটা সংস্থা, তারা নিরপেক্ষ তদন্ত করবে। কিন্তু 9 আগস্ট থেকে আজকে 9 জানুয়ারি পার হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে। আগামী 18 জানুয়ারি নাকি রায় বেরোবে আরজি করে। সব মানুষ বুঝে গেছেন, যারা হয়তো রাজনীতির কচকচানি বোঝে না, যারা প্রশাসন কিভাবে পরিচালিত হয়, সিবিআই সিআইডি কিভাবে পরিচালিত হয়, তো সব বোঝে না। কিন্তু তারা এইটুকু বুঝে গেছে যে আরজি করের এরকম একটা মর্মান্তিক প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের পরও যারা এর সঙ্গে দোষী অভিযুক্ত, তারা সকলে পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। তাদেরকে প্রথম কথা হচ্ছে যাদেরকে জিজ্ঞাসাবাদই সিবিআই ডাকেনি, এরকম অনেকেই আছে। আবার যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে 2-1জনকে অ্যারেস্ট করেছিল, তাদেরকে চার্জশিট না দিয়ে যাতে ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এর সব একটা এক জায়গায় নিয়ে এসে সিদ্ধান্ত এটাই হয় যে উনি যেটা চান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি সেটা করেনও বটে। কি চেয়েছিলেন? যে তথ্য প্রমাণ লোপাট করে সমস্তটাকে ধামাচাপা দিয়ে এই মৃত্যুটাকে প্রথমে আত্মহত্যা হিসেবে চালাবার, তখন দেখা গেল সেটা চালানো যাচ্ছে না, তখন একজনকে গ্রেপ্তার করে তাকে দোষী সাব্যস্ত করে বাকিদেরকে আড়াল করা। সেটা সিবিআইর সাহায্যেও, কোর্টের সাহায্যেও তিনি সেটা করতে পেরেছেন। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওইটা তখন যে পরিমাণ, যে কোনো একটা ঘটনা ঘটলে যখন ভূমিকম্প হয়, তখন একটা ঝাঁকুনি দেয়। সেই ঝাঁকুনির সময় অনেকে তার মতো করে কথা বলে, এবং মুখ্যমন্ত্রী বলেছেন আমি ফাঁসি চাই, কারণ জনরোষ যেভাবে আছড়ে পড়ছে, তাকে ধামাচাপা দিতে কিছু তো কথা বলতেই হবে, তিনি বলেছেন। এটা সবসময় হয়ে থাকে। আপনি যদি দেখেন তপন দত্ত খুনের সময় উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন আমি চাই যারা দোষীরা শাস্তি পায়। দোষীরা শাস্তি পেয়েছে, 11 সালের ঘটনা, পায়নি। বরুণ বিশ্বাস খুনের পরে উনি বলেছিলেন যে দোষীরা যাতে সাজা পায় আমি সেই ব্যবস্থাই করব। দোষীরা সাজা পেয়েছে, পায়নি, 2012 সালের ঘটনা। অতএব তিনি এগুলো বলতে হয়, প্রশাসনে যারা থাকে তারা বলতে হয়, বলেন। এই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, এ তো বলতেই হবে যে যারা এর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত ইত্যাদি, তাদের কাউকে ছাড়া হবে না। মনোজ পল তাই বলেছেন, বলবেনই, তিনি উল্টো কথাটা কখনো বলবেন না যে যারা দুর্নীতি করেছে, যারা জাল ঔষধের চক্রের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে তারা ঠিক করেছে, এটাকে কখনো বলে? এরা বুদ্ধিমান লোক না, আইএস পাস করা লোক, এরা সবসময় মানুষকে ভুল বোঝানোর জন্য যা যা বলা সেটাই বলবে, কিন্তু করার সময় অন্যটাই করছে। না, একটা জিনিস বিষয়টা লক্ষ্য রাখলে দেখা যাবে যে কর্ণাটকে যে ওষুধটা ব্ল্যাকলিস্ট, যে স্যালাইনটা যে কোম্পানির, সেটাই 10 তারিখ স্বাস্থ্য ভবন থেকে নির্দেশও গেছিল যে এটা এবার বন্ধ করতে হবে, তারপরেও দেওয়া হলো, মুচি লেখাতে সই করাতে হলো। এরকম একটা পরিস্থিতি, তাহলে ঠান্ডা মাথার একটা মানে খুনের দিকেই বলা যেতে পারে। কারণ আমি যদি কোনো জাল ওষুধ কাউকে মুচি লেখা দিয়ে সই করাই, ব্রেকিং হয়েছে, তো এই অবস্থা। কর্ণাটকের সরকার তো আর মমতা বন্দ্যোপাধ্যায় চালায় না, ওখানকার স্বাস্থ্য দপ্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় চালায় না। অতএব ওখানকার যেটা হওয়ার সেটা স্বাভাবিক, সেটাই হয়েছে। যখনই দেখা গেছে ওই স্যালাইন ব্যবহার করার ফলে রোগীর সমস্যা হচ্ছে, তারা তদন্ত করে দেখেছে, তদন্ত প্রমাণিত হয়েছে, এবং 16টা স্যালাইন বোতল আলাদা আলাদা করে টেস্ট করে দেখা হয়েছে, সব ক্ষেত্রেই জাল, যে একটা ক্ষেত্রে জাল বাকিটা ক্ষেত্রে ঠিক আছে তা নয়, তখন সঙ্গে সঙ্গে তারা বন্ধ করে দিয়েছে।
কিন্তু এখানে তো সেটা বন্ধ হয়নি। এই ঘটনাটা তো আজকে ঘটেনি, কর্ণাটকে অনেকদিন আগেই ঘটেছে। এবং কর্ণাটকে যখন তারা বন্ধ করলো, আমাদের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন সবই জানতো। এবং এই স্যালাইনটা আমাদের পশ্চিমবঙ্গেই তৈরি হচ্ছে একটা কারখানায়। সেখানে গিয়ে তারা কিছুই করেনি, কোনো স্টেপ নেয়নি, বরং সেই ওষুধই কিনে গেছে। এবং সেই ঔষধ বা স্যালাইন যাই বলো, সেগুলো কেনা হয়েছে। কেনার পরে যখনই হাসপাতালে আসে, হাসপাতালেও একটা ড্রাগ কন্ট্রোল সিস্টেম থাকার কথা, সেখানে টেস্ট হওয়ার কথা। ড্রাগ কন্ট্রোল সিস্টেমে যে লোকজন থাকার কথা, ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, সেটা নেই। তো সেখানেও টেস্ট হচ্ছে না। অর্থাৎ যখন রুগী আসছে সেই জিনিস ব্যবহার হয়ে যাচ্ছে, ডাক্তারের উপর চাপ থাকে, সেটা ব্যবহার হচ্ছে, ব্যবহারের পর তার বিষক্রিয়া হচ্ছে। মুনাফাটা কোথায়? এই যে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাটা রয়ে গেল, এই তো একটা চক্র। আমি বলছিলাম এদের তো এই ব্যবসা করে, মানে আমি বলছি এটা ধরা যাক কম পয়সায় পাওয়া যাচ্ছে তাই এটা নেওয়া হলো, বেশি দিন চালানো যাবে। আমি বলছি এই যে মুনাফাটা, এই মুনাফাটা সরকার নজরদারি করছেন, এটা তো একটা চক্র, দীর্ঘদিন ধরে চলছে সেই চক্র। শুধু স্বাস্থ্য কেন বলছো, শিক্ষাক্ষেত্রে আমরা কি দেখেছি? কোটি কোটি টাকা উদ্ধার হয়নি, ক্যাশ টাকা। আমরা রেশন খাদ্যের কি আমরা দেখছি, সব ক্ষেত্রেই হচ্ছে। আমি তো যে কথাটা এক কথাই বললাম, যে রাজ্য প্রশাসন এবং তার শাসক দল দুষ্কৃতিরাজ কায়েম করেছে। এবং দুষ্কৃতিরাজ কায়েম করলে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিতেই হবে। এই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই কাটমানি, সিন্ডিকেট রাজ, এইসব চক্র চালাতে হবে এবং এখান থেকে অর্থ উপার্জন করতে হবে। সেই অর্থ দল চালাতে, গুন্ডা বদমাইশ পুষতে, তারপর বোমা বন্দুকের আমদানি করতে, ভোটের সময় ব্যবহার করতে, এগুলো তো লাগবেই। একসময় সারদা ছিল আর্থিক সংস্থা, যারা টাকা দিত, সারদা কি রোজ ভ্যালি, এবং সেগুলো যখন আর পাচ্ছে না, তখন অন্যভাবে টাকা উপার্জনের রাস্তা করছে। সে তো সারদার ঘটনায় মুখ্যমন্ত্রীর ছবি কিনেছিলেন সুদীপ্ত সেন, ছবি তো সারদার, কিন্তু সারদাতে অর্থ লগ্নি করে বহু গরিব মানুষ যে সর্বশান্ত হয়েছে এবং বহু গরিব মানুষ অবসাদে আত্মহত্যা করেছে, এগুলো তো ঘটনা। ছবি বিক্রি করে দল চালিয়েছেন, সে কথাটা বলেছেন, তার সেই নিয়ে তো যা আলোচনা হয়েছে, আর সেগুলো বলার কি আছে, সবাই জানে যে কোথা থেকে কি হচ্ছে। কিন্তু পরিষ্কার হচ্ছে যে আমাদের রাজ্যে একটা দুষ্কৃতিরাজ কায়েম হয়েছে এবং দুর্নীতির সরকারিকরণ, প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এটা কোনো ত্রুটি বিচ্যুতি না। বেশ, আমি যদি একদম শেষ ভাগে এসে জানতে চাই যে একেবারে একটা মানুষ, এক প্রান্তিক মানুষ, সরকারি ব্যবস্থার উপর আঁকড়ে ধরে, যারা যারা হাসপাতালের উপর নির্ভর করে, সেই প্রান্তিক মানুষটা একেবারে নির্দ্বিধায় গিয়ে সেই স্যালাইন, সেই ওষুধ হসপিটাল থেকে বিনামূল্যে পায়, সেটা তার ন্যায্য অধিকার। এবার সেই অধিকার নিয়ে যদি দেখা যায় সে ওষুধ জাল, সে যাবে কোথায়? সেই দরিদ্র প্রান্তিক মানুষটার অবস্থা কি দাঁড়াবে? এ তো প্রাইভেটাইজেশনের দিকেই চলছে। ভরসা করতে পারছে কি সরকারি পরিষেবা মানুষ? না, সেটা তো আমি তো এটাও পরিষ্কার যে রাজ্যের সরকার চাইছে যে সরকারি ব্যবস্থা ভেঙে পড়ুক এবং বেসরকারি ব্যবস্থা প্রমোটেড হোক। সেটা শিক্ষাক্ষেত্রে হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে হচ্ছে। আজকে সরকারি কলেজে ছাত্র নেই, হ্যাঁ, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগ নেই, শিক্ষক নিয়োগের দুর্নীতি। এগুলো কি বিচ্যুতি নাকি? এগুলো কি কোনো ভুল ভ্রান্তি নাকি? এগুলো পরিকল্পনা মাফিক। অতএব পশ্চিমবঙ্গবাসী কিন্তু তার ভোগ করতেই হবে, মানে দুর্ভোগ বলো, মৃত্যুভোগ বলো, যাই হোক, এটা ভোগ করতেই হবে। অ্যাকচুয়ালি একটা প্রশাসনের মাথায় আমি যাকে বসিয়েছি, তিনি যদি চোর ডাকাত বদমাইশদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, তাহলে রাজ্যবাসীর যা হওয়ার তাই হচ্ছে এবং তাতে মৃত্যুও ঘটছে, ধর্ষণ খুনের ঘটনা ঘটছে, মানে ভুল চিকিৎসায় মৃত্যু হচ্ছে না। রায়গঞ্জ মেডিকেল কলেজে যেটা হয়েছে, কোনো স্বাস্থ্য পরিষেবার যেটা ন্যূনতম পরিকাঠামো, কাঁধে চড়ে এলেন সেই ভদ্র মহিলা আর তার স্বামী, এবং হুইল চেয়ার নেই, এই একটা মানবিক দৃশ্য। হুইল চেয়ার নেই, এটা একটা দৃশ্য, স্যালাইন নেই। এবং অন্যদিকে এসএসকেএম এ যদি দেখা যায়, এই যে প্রসূতি ভর্তি হয়েছে মেদিনীপুর থেকে এসে, তাদের শরীরে রক্তে দানা বাঁধছে না, এবং এই জায়গাটা যে রক্ত জমাট বাঁধছে না বলে ফুসফুস এবং কিডনিতে যে সমস্যা দেখা, আশঙ্কাজনক অবস্থা, এ দায় কে নেবে? তাই সরকারকে অবশ্যই নিতে হবে।
স্বাস্থ্য দপ্তর সরকার তাকেই নিতে হবে, আর কে দায় নেবে? আপনি কেন দায় নিতে যাব? আমরা তো সরকারকে দেশের আইন সংবিধান অনুযায়ী আমরা কর দিচ্ছি, করটা যাবে রাজ্য সরকারের ভান্ডারে কি কেন্দ্র সরকারের ভান্ডারে, এবং এই ভান্ডার থেকেই তো স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি চালানোর দায় হচ্ছে সরকারের। তারা সেই কাজটা করছে না, ন্যূনতম পরিকাঠামো না রেখে জাল ওষুধ কিনছে, তার মধ্যে কাটমানি খাচ্ছে, দলের কিছু উপার্জন হচ্ছে, অন্যদিকে সরকারি যারা বেআইনি ব্যবসা করছে তাদেরও কিছু উপার্জন হচ্ছে, মুনাফা হচ্ছে, এটাই তো চলছে এখন। আরজি করে যদি ঘটনায় দেখা যায় শিয়ালদা কোর্টে 18 তারিখ সঞ্জয় রায়ের ফাঁসির আদেশই হলো, ধরে নেওয়া যাক আমরা এক্স ধরে চলতে, তাহলে যদি চলার পরে বাংলার মানুষের মন গলবে, আপনি কি মনে করেন? সঞ্জয় রায়ের ফাঁসি হলে, সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হলে ওই সাময়িক একটা লোকে ভাববে, কিন্তু আলটিমেটলি ওর ফাঁসি হবে না, কারণ এটা তো লোয়ার কোর্ট, তারপরে আরো অনেক কোর্ট আছে, এই কোর্ট করতে 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 20-25 বছর চলে যাবে। অতএব সঞ্জয় রায়ের কে বলির পাঁঠা করার মতো যেভাবে একটা ব্যবস্থা করে বাকি সমস্ত রাঘব বোয়ালদেরকে মাথাকে আড়াল করে দেওয়া গেল, এর থেকে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? এক হচ্ছে আমি যাকে পাঁঠা করছি, বলির পাঁঠা, তাকে আপাতত 20-25 বছর এই কোর্ট চক্করের মধ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে, হয়তো একেবারে মুক্তি পাওয়াও সম্ভব হতে পারে। এরকম বহু ঘটনা কোর্টের মাধ্যমে হয়েছে, নতুন কিছু না। হ্যাঁ, একটা ঘটনা তো বলতে পারি, সুপ্রিম কোর্ট থেকে হয়েছিল 2019 সালে বাবরি মসজিদ মামলার রায়ে। বাবরি মসজিদ মামলার রায়ে 5 জনের বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে কি বলল, যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, কিন্তু একজনকে আমরা সাজা দিতে পারছি না, সকলকে আমরা বেকসুর খালাস করে দিতে পারছি, কিন্তু কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। ওদের কোনো আপার কোর্টে হয়তো এমন কিছু হবে যে না, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, যাকে এই সাজা দেওয়া হয়েছে, তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, আমরা বেকসুর খালাস করে দিলাম, হয়ে যেতে পারে। কিন্তু আপাতত এই যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড আরজি করে ঘটেছে, যার সঙ্গে বিরূপাক্ষ, অভিক দে, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, বিনীত গোয়েল, আরো যারা স্বাস্থ্য ভবনের লোকই আছে, তাদেরকে তো সুন্দরভাবে আড়াল করে দেওয়া গেল, আবার তাদের পুরনো জায়গায় আবার ফিরিয়ে দেওয়া গেল, তাদেরকে আবার সেই দুর্নীতি দুষ্কৃতি চক্র চালাবার সিগন্যাল দিয়ে দেওয়া হলো। এর থেকে আর বড় ব্যবস্থা কি?